গ্লোরিফান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ 1 মাস পর আমি আবার প্রতিবেদন উপস্থাপনা করতে উপস্থিত হয়েছি। আমার পার্সোনাল কিছু ইস্যু এবং আমার ওয়াইফের শারীরিক অসুস্থতার কারণে আমি এই দীর্ঘ সময়ের একটা গ্যাপ পড়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে আমার দর্শকের কাছে, আমার চ্যানেলের নিয়মিত শ্রোতার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আজ আমার প্রতিবেদনের বিষয়বস্তু হল গগনযান, ইন্ডিয়াস গ্লোবাল স্পেস রেভলিউশন। গগনযান বিশ্বমঞ্চে ভারতের মহাকাশ বিপ্লব। যারা আমার প্রতিবেদন নিয়মিত শোনেন তারা জানেন আমি এমন বিষয়ের ওপর প্রতিবেদন উপস্থাপনা করি যার সিগনিফিকেন্স বা তাৎপর্য ভূ রাজনীতিতে নিশ্চয়ই থাকে। সুতরাং গগনযান এর গুরুত্ব কী, গগনযান কী, এর ভূ রাজনীতিতে এর সিগনিফিকেন্স কী, এটা সম্বন্ধে জানা আমাদের কেন প্রয়োজন, প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনুন, তাহলেই বুঝতে পারবেন। নিশ্চিতভাবে আমি বলতে পারি প্রতিবেদনটি আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে শুধু সমৃদ্ধ করবে না, আপনাদের অনেকভাবে উপকৃত করবে। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিবেদনটিকে শেয়ার ও লাইক দিন। শুরু করি আজকের প্রতিবেদন। গগনযান। গগনযান কি? গগনযান হলো একটি মহাকাশযান যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দ্বারা পরিচালিত ভারতের প্রথম স্বদেশী মানব মহাকাশযান। বৈশ্বিক মহাকাশ গবেষণার আঙিনায় ভারতের অবস্থানকে সম্পূর্ণ বদলে দেবে এই গগনযান মিশনটি। রোবোটিক ও স্যাটেলাইট মিশনে ভারত তার দক্ষতা বিশ্বের দরবারে প্রমাণ করেছে। সেই রোবোটিক ও স্যাটেলাইট মিশনের গণ্ডি পেরিয়ে মহাকাশে মানুষ পাঠানোর এই সক্ষমতা ভারতকে এক অভিজাত দেশের তালিকায় স্থান দেবে। সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র ও চীন, এই তিনটি দেশের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পরিগণিত হবে যে স্বাধীনভাবে মহাকাশে মানুষ পাঠাতে সক্ষমতা অর্জন করবে। সম্প্রতি 2026 সালের জুলাই মাসে প্যারিসে অনুষ্ঠিত ভিভাটেক অনুষ্ঠানে ও অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় আন্তর্জাতিক স্তরে পুনর্ব্যক্ত করেছেন যে ভারত দ্রুত গগনযান মিশন এবং 2035 সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা করেন যে ভারত নিজের গগনযান মহাকাশে পাঠানোর প্রস্তুতির সঙ্গে সঙ্গে বা পাশাপাশি মহাকাশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতের নিজস্ব মহাকাশ স্পেস সেন্টার তৈরির দিকে এগোচ্ছে, যা ভারতকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক অনন্য নজির সৃষ্টি করতে সাহায্য করবে। এই অভিযানটি সত্যি কতটা গুরুত্বপূর্ণ, কেনই বা এত গুরুত্বপূর্ণ,
কারণ বিশ্বে প্রায় 200টি দেশ রয়েছে, 200টির মতো দেশ রয়েছে, তার মধ্যে মাত্র 3টি দেশ স্পেসে হিউম্যান স্পেস ফ্লাইট করতে পেরেছে। এখন আমাদের জানতে হবে এই গগনযানের মূল উদ্দেশ্য কি। এই গগনযান মিশনটার উদ্দেশ্য, গগনযান মিশনের 3টি মূল উদ্দেশ্য। 1 নাম্বার, সক্ষমতা প্রদর্শন, অর্থাৎ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মানুষের মহাকাশে উড্ডয়ন এবং নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন নিশ্চিত করা 1 নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কক্ষপথ ও সময়কাল। মহাকাশচারীদের নিয়ে মহাকাশযানটি পৃথিবীর নিম্ন কক্ষপথে অর্থাৎ লো আর্থ অরবিটে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় এই মহাকাশযানটিকে পাঠানো হবে মহাকাশচারীদের নিয়ে, এবং সেটি প্রায় 3 দিন সেখানে অবস্থান করবে। এটি হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে নিরাপদে প্রত্যাবর্তন করা। নির্দিষ্ট সময় শেষে মহাকাশযানটি ভারতীয় জলসীমা, বঙ্গোপসাগর বা আরব সাগরে ক্রু মডিউলটিকে নিরাপদে প্রত্যাবর্তন করানো হবে। এই 3টি উদ্দেশ্য হচ্ছে এই গগনযান মিশনের মূল উদ্দেশ্য। যারা আমার প্রতিবেদন দেখেন তারা যদি মিশন টু মুন আর্টেমিস 2 নিয়ে আমার যে প্রতিবেদনটি আছে সেটি যদি শুনে থাকেন, তাদের কাছে এই গগনযানটি বোঝা খুব সহজসাধ্য হবে। কারণ সেখানে আমি বিস্তারিত আর্টেমিস 2 নিয়ে আলোচনা করেছি, তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যাবর্তন পর্যন্ত, মহাকাশে যাওয়া, প্রত্যাবর্তন অর্থাৎ মিশন টু মুন, চন্দ্রে কাছাকাছি যাওয়া এবং সেখান থেকে প্রত্যাবর্তন বিস্তারিত আলোচনা করেছি। তারা যদি শোনেন তাহলে এই গগনযান সম্পর্কে একটা সম্যক ধারণা, গগনযানটা শুনলে সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। গগনযান এই মিশনটির অভিযানের বাজেট কি? বাজেট হচ্ছে 2018 সালে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাথমিকভাবে এই মিশনটির জন্য প্রায় 9,023 কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু মিশনটির পরিধি সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য ভারত সরকার মোট বাজেট বাড়িয়ে প্রায় 20,193 কোটি টাকা, আনুমানিক প্রায় 2.1 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। এই মিশনটির ফলে ভারতবর্ষের বৈশ্বিক অবস্থান একটা অন্য লেভেলে পৌঁছাবে, অর্থাৎ একচেটিয়া ক্লাবে ভারতবর্ষ প্রবেশ করবে। এই মিশন সফলভাবে সম্পন্ন করতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থ দেশ হিসাবে স্বাধীনভাবে মহাকাশে মানুষ পাঠানোর কৃতিত্ব বা গৌরব অর্জন করবে। বহু বছর ধরে ভারতের মহাকাশ গবেষণা বা মহাকাশ কর্মসূচি অত্যন্ত কম বাজেটে অসম্ভবকে সম্ভব করার জন্য বিশ্বের কাছে ভারতবর্ষ পরিচিত। হলিউডের অনেক সিনেমার খরচের চেয়েও কম খরচে মঙ্গলাভিযান, চাঁদে অবতরণ করে ইতিহাস ভারতের নামে খোদাই করা হয়েছে বা খোদিত হয়েছে। অন্যান্য দেশের জন্য উপগ্রহ উৎক্ষেপণ করে বা উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে বিশ্ব ভারতের নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী প্রযুক্তি দেখেছে। কিন্তু একটি উপগ্রহ বহনকারী রকেট কেবল একটি যন্ত্রকে বহন করে সুরক্ষিত তাকে রাখতে হয়। কিন্তু মহাকাশচারী বহনকারী একটি
মহাকাশযানকে মানুষের জীবনকে সুরক্ষিত রাখার বিষয়টিকে নিশ্চিত করতে হয়। সুতরাং লঞ্চ প্যাডের সীমানা ছাড়িয়ে গগনযানের গুরুত্ব অনেক গভীর, কারণ এটি ভারতের জন্য একটি বড় পরীক্ষা। যে ভারত রোবোটিক ও স্যাটেলাইট মিশনের ক্ষেত্রে সাফল্য অর্জন করার পর পৃথিবীর বাইরে মানুষ পাঠিয়ে তাকে বাঁচিয়ে রাখার অত্যন্ত জটিল একটি পরিকাঠামো তৈরি করতে সক্ষম, এটা বিশ্বের দরবারে প্রমাণিত হবে। ভারত উৎক্ষেপণ যান মানে লঞ্চ ভেহিকেলস এবং স্যাটেলাইট প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য কয়েক দশক অতিবাহিত করেছে। তবে মানুষের মহাকাশ যাত্রার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ভালো করে বুঝতে হবে। এই কারণে যে এর জন্য এমন একটি মহাকাশযানের প্রয়োজন যা কক্ষপথে নভোচারীদের টিকিয়ে রাখতে পারে, এমন প্রযুক্তির প্রয়োজন যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন আসবে, বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হবে সেই তাপ থেকে রক্ষা করতে পারা, তাপ প্রতিরোধক শিল্ড তৈরি করতে হবে মহাকাশ যানটির বাইরে। সেই প্রযুক্তিতে উন্নীত হতে হবে ভারতকে, সেই প্রযুক্তি তৈরি করতে হবে, তবেই নিশ্চিতভাবে নিরাপদে মহাকাশচারীদের সমুদ্রপৃষ্ঠে অবতরণ করানো সম্ভব। এই মিশনটি যদি সফল হয় বা এই কৃতিত্ব যদি আমরা অর্জন করতে পারি, কেবল ভারতের মহাকাশ গবেষণার একটি মাইল ফলকই যোগ করবে না, এটি প্রমাণ করবে যে দেশ এমন কিছু ক্ষমতা অর্জন করতে পেরেছে যা খুব কম জাতির আছে। আমি আগেই বলেছি যে গগনযানের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে। এই মিশনের পিছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটি অত্যন্ত দীর্ঘ এবং মনে রাখবে অনুপ্রেরণাদায়ক। কারণ কি, প্রাথমিক পরিকল্পনা হয়েছিল কখন? 2007 সালে ইসরোর যে স্পেস ক্যাপসুল রিকভারি যে এক্সপেরিমেন্ট হয়েছিল, অর্থাৎ SRE সাফল্য লাভের পর প্রথম মানব মিশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এবং এই ব্লুপ্রিন্ট বা এর ড্রাফটিংটা সেটি 2008 সালে অর্থাৎ খসড়াটি অনুমোদিত হয়ে যায়, অর্থাৎ অনুমোদনও পেয়ে যায়। কিন্তু অনুমোদন পেলে কি হবে? রাজনৈতিক সদিচ্ছা এবং পর্যাপ্ত তহবিলের অভাবে এই মিশনটি ধীরগতি প্রাপ্ত হয়। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এক ঐতিহাসিক ঘোষণা 2018 সালের 15ই আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে এই গগনযান মিশনটি আমরা করতে যাচ্ছি, আনুষ্ঠানিকভাবে এটা ঘোষিত হয় এবং এর জন্য প্রায় অ্যাপ্রক্স 10,000 কোটি টাকা বরাদ্দও করা হয়। 2022 সালে আমাদের স্বাধীনতার 75তম বর্ষ গেছে। এই মিশনটির প্রাথমিক লক্ষ্য ছিল স্বাধীনতা 75 বছরের মধ্যেই মিশনটিকে সম্পন্ন করা, কিন্তু এটা প্রাথমিক লক্ষ্য ছিল। কিন্তু 2020-21 সালের কোভিড-19 জন্য এবং কোভিড-19 অতিমারি এবং ক্রু মডিউলটির নিরাপত্তা ব্যবস্থাকে শতভাগ নিশ্চিতকরণের জন্য এই মিশনটির সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়। বর্তমান প্রেক্ষাপট কি না, চন্দ্রযান 3 অর্থাৎ 3 চাঁদের দক্ষিণ মেরুতে ঐতিহাসিক ল্যান্ডিং এবং আদিত্য L1 সাফল্যের পর গগনযান মিশন এখন ভারতের মহাকাশ গবেষণার সবচেয়ে প্রধান জাতীয় প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার। গগনযান মিশনের মূল উপাদান কি? এর 3টি উপাদান গগনযান মিশনটি, অর্থাৎ গগনযান মিশনটি সফল করতে ইসরো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে
ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো নির্মাণ করেছে, কিছু জটিল পরিকাঠামো নির্মাণ করেছেন। 1 নম্বর হচ্ছে লঞ্চ ভেহিকেল। এই মিশনের জন্য ইসরো সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য LVM-3 অর্থাৎ লঞ্চ ভেহিকেল মার্ক 3 কে মানুষের যাতায়াতে উপযোগী করে তুলতে হিউম্যান রেটেড হিসাবে রূপান্তরিত করা হয়েছে, অর্থাৎ HLVM-3 হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল মার্ক 3 তে রূপান্তরিত করা হয়েছে লঞ্চ ভেহিকেল মার্ক 3 কে। 2 নম্বর ইনফ্রাস্ট্রাকচার কি না, অরবিটাল মডিউল। এইটি দুটি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ক্রু মডিউলটা, প্রধান অংশটা, যার মধ্যে মহাকাশচারীরাও নভোচারীরা থাকবেন। এর ভেতরে পৃথিবীর মতো বায়ুমণ্ডল পরিবেশ তৈরি করা হবে। দ্বিতীয় অঙ্গ হচ্ছে এর সার্ভিস মডিউল, অর্থাৎ এই যে অরবিটাল মডিউল দুটি পার্ট, একটা ক্রু মডিউল, একটা সার্ভিস মডিউল। সার্ভিস মডিউলে কি হবে না, সেখানে কি থাকবে, এটি ক্রু মডিউলকে তরল প্রোপেল্যান্ট ইঞ্জিনের সাহায্যে মহাকাশে শক্তি এবং প্রোপেলারের সাপোর্ট যোগান দেবে, অর্থাৎ মহাকাশযানটিকে প্রেরণ করতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে ক্রু এসকেপ সিস্টেম। এটি খুব ভাইটাল। উৎক্ষেপণের সময় যদি কোনো জরুরি পরিস্থিতি বা দুর্যোগের সম্ভাবনা বা দুর্ঘটনার সম্মুখীন হয়, তৎক্ষণাৎ যাতে মহাকাশচারীদের দূরবর্তী স্থানে ওই দুর্ঘটনার স্থান থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, দ্রুত সরিয়ে নিয়ে যেয়ে নিরাপদে বাঁচানোর জন্য এক আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, সেটি হচ্ছে ক্রু এসকেপ সিস্টেম। সম্প্রতি ইসরো বিশেষ SOLVE সাব অরবিটাল লঞ্চ ভেহিকেল ফর এক্সপেরিমেন্টস গ্রাউন্ড টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে, যা প্যারাশুট ল্যান্ডিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এবার আসি এই গগনযান মহাকাশ যানে কারা কারা মহাকাশচারী নির্বাচিত হয়েছেন। এর নির্বাচন এবং প্রশিক্ষণ প্রায় শেষের পথে। নির্বাচন তো আগেই হয়ে গেছে। এই ঐতিহাসিক মিশনের জন্য ভারতীয় বিমান বাহিনীর 4 জন অভিজ্ঞ টেস্ট পাইলটকে বেছে নেওয়া হয়েছে। তারা হলেন, প্রথম জন হলেন ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন। দ্বিতীয় জন হলেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন। তৃতীয় জন হলেন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। আর চতুর্থ জন হলেন উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা। তারা রাশিয়ার গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টার থেকে প্রাথমিক প্রশিক্ষণের পর ব্যাঙ্গালোরের ইসরোর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডভান্স ট্রেনিং নিচ্ছেন। তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, এই যে উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা, তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি বাণিজ্যিক মিশনের অংশ নিয়েছিলেন। স্টেশনে একটি বাণিজ্যিক মিশনে তিনি ইতিমধ্যে অংশ নিয়েছেন, তার অভিজ্ঞতা রয়েছে। এই মানববাহী এই যে মহাকাশযানটি, যে চূড়ান্ত অভিযানটি যে সম্পন্ন হবে, হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেলস মার্ক 3 এটাকে যে পাঠানো হবে, এই চূড়ান্ত অভিযানের আগে পরীক্ষামূলক ধাপগুলো একটা স্কেডিউল তৈরি করা হয়েছে, একটা সূচি তৈরি করা হয়েছে। মানুষ পাঠানোর মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে যাওয়ার আগে ইসরো কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয়। তাই তারা মিশনের আগে 3টি চালকহীন মহাকাশযান বা এই মিশনে পাঠানো হবে। 1 নম্বর হচ্ছে মিশন কোড হচ্ছে গগনযান 1। 2026 সালের শেষার্ধে এটাকে পাঠানো হবে। এটির প্রথম চালকহীন মহাকাশ যাত্রা। এই মিশনে বোম মিত্র VYOMMITR ভৌম মিত্র নামক একটি মহিলা হাফ হিউম্যানয়েড
রোবটকে পাঠানো হবে যা সম্পূর্ণ মানুষের মতো আচরণ করবে এবং পরীক্ষা নিরীক্ষা মহাকাশে পরিবেশের পর্যবেক্ষণ করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। এটি 2026 সালের শেষের দিকে পাঠানো হবে। গগনযান 1 G1 2026 থেকে 27-এর মধ্যে গগনযান 2 এবং 3কে পাঠানো হবে। এই দুটো চালকহীন এই মিশনে সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য পরিচালনা করা হবে। সর্বশেষে 2027 সালে H1 ম্যান্ড মিশন যেটা হবে HLV-M3 কে যে পাঠানো হবে, যে গগনযাত্রীরা থাকবে, অর্থাৎ নভোচারীরা নিয়ে গগনযানটি যে মূল মহাকাশ অভিযান সম্পন্ন করবে সেটি 2027 সালে সম্পন্ন করা হবে। সাম্প্রতিক অগ্রগতি কি হয়ে রয়েছে না, ইসরো ইতিমধ্যে সফলভাবে এয়ার ড্রপ টেস্ট যেটা এডিটি, প্যাড অ্যাওয়ার্ড টেস্ট এবং নতুন যেটা বললাম SOLVE এই টেস্টগুলো সম্পন্ন করেছে। SOLVE মানে সাব অরবিটাল লঞ্চ ভেহিকেল ফর এক্সপেরিমেন্টস। এই তিনটি জিনিস তারা তিনটি গ্রাউন্ড টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে, যা মডিউলটির নিরাপদ অবতরণ নিশ্চিত করবে। আমি আগে বলেছিলাম কেন এই মিশন বিশ্বের কাছে ভারতের মহাকাশের গবেষণার ভাবমূর্তি বদলে দেবে। কেন রোবোটিক থেকে মানব অভিযানে রূপান্তর, অর্থাৎ একদিকে ভারত কৃত্রিম উপগ্রহ বা চন্দ্রযান, মঙ্গলযানের মতো রোবোটিক মিশন সফলভাবে সম্পন্ন করেছে, কিন্তু মহাকাশে মানুষের জীবন বাঁচিয়ে রাখার মতো উন্নত পরিকাঠামো, লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন, যা ভারতকে সক্ষমতা একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2 নম্বর, স্বনির্ভরতা এবং সাশ্রয়ী প্রযুক্তি। আমি আগেই বলেছি ভারত অত্যন্ত কম খরচে নিজস্ব প্রযুক্তিতে এই জটিল মিশনটি সফল করছে। এটি বিশ্বের বাজারে বাণিজ্যিক মহাকাশ খাতে ভারতের আধিপত্য আরও বাড়িয়ে দেবে। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করা, স্টেশন তৈরি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী গগনযানের ব্যবস্থাপনার সাথে তার ভবিষ্যৎ হিসাবে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবার অঙ্গীকার করেছেন। মাইক্রোগ্র্যাভিটি গবেষণা 4 নম্বর। সেটা কি? মাইক্রোগ্র্যাভিটি গবেষণা হচ্ছে এই অভিযানে মাধ্যমে মহাকাশে যে ভরহীনতা, মাইক্রোগ্র্যাভিটি এবং রেডিয়েশন কীভাবে মানবদেহে প্রভাব ফেলে তা নিয়ে ভারত সরাসরি গবেষণা করতে পারবে। গগনযান সম্পর্কে জানা কেন জরুরি? এই গগনযান নিয়ে আমি কেন এই প্রতিবেদনটা উপস্থাপনা করলাম? কারণ ভারতের গৌরব এবং সচেতনতা। এই মিশন সফলভাবে সম্পন্ন করতে পারলে আমেরিকা, রাশিয়া, চীনের পরে ভারতবর্ষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কৃতিত্ব অর্জন করবে তা ভারতকে একটা অন্য স্তরে নিয়ে যাবে। দেশের এই ঐতিহাসিক গৌরবময় এই মুহূর্ত সম্পর্কে জানা প্রতিটি ভারতবাসীর দায়িত্ব। শুধু তাই নয়, প্রযুক্তির যে অগ্রগতি অর্থাৎ টেকনোলজির মাস্টারি, এতদিন ইসরো কেবল স্যাটেলাইট এবং রোবোটিক মিশন সম্পন্ন করত সফলভাবে, কিন্তু মহাকাশে মানুষকে বাঁচিয়ে রাখার যে প্রযুক্তি এবং তাকে নিরাপদে নিশ্চিত ফিরিয়ে আনতে পারলে লাইফ সাপোর্ট সিস্টেম এবং ক্রু এসকেপ সিস্টেমের মতো জটিল প্রযুক্তি ভারত নিজেই তৈরি করেছে, যা ভারতের প্রযুক্তিগতভাবে এক অন্য লেভেলে ভারতকে নিয়ে গেছে। 3 নম্বর, বিজ্ঞান ও কর্মসংস্থান। গগনযান মিশন ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি, তার ফলে দেশীয় শিল্পক্ষেত্রে 60% দেশীয় প্রাইভেট সেক্টর থেকে এর সাজ সরঞ্জাম আসছে। ফলে
শিল্পক্ষেত্রের ব্যাপক বিকাশ ঘটছে এবং তার ফলে প্রায় 15,000-এর মতো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভবিষ্যতের রোডম্যাপ কি? আমাদের টার্গেট হচ্ছে 2035 সালের মধ্যে ভারত তার নিজস্ব মহাকাশ স্পেস স্টেশন তৈরি করবে এবং 2040 সালের মধ্যে ভারত চাঁদে মানুষ পাঠাবার যে লক্ষ্য আমাদের রয়েছে, গগনযান হলো তার ভিত্তিপ্রস্তর। আর আমি বলেছি আমার প্রতিবেদনগুলি প্রত্যেকটি জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। এই গগনযানে ভূ রাজনীতিতে কি গুরুত্ব রয়েছে জানা দরকার। মহাকাশ এখন কেবল একটি বিজ্ঞানের জায়গা নয়, এটি এখন আন্তর্জাতিক কূটনীতি এবং শক্তি প্রদর্শনে একটি অন্যতম বড় হাতিয়ার। কারণ কি? স্পেস ডিপ্লোমেসি, গগনযান মিশন ভূ রাজনীতিতে ভারতের অবস্থান সম্পূর্ণ বদলে দেবে। মহাকাশের সুপার পাওয়ার লিগ অর্থাৎ গগনযান সফলতার পর বিশ্বমঞ্চে ভারতের দর কষাকরি ক্ষমতা অর্থাৎ বার্গেনিং পাওয়ার বহুগুণ বেড়ে যাবে। কারণ গ্লোবাল সাউথ এবং এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত নিজেকে একটি অবিসংবাদিত প্রযুক্তিগত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। 2 নম্বর হচ্ছে চীনকে টেক্কা দেওয়া অর্থাৎ কাউন্টারিং চীন। এশীয় অঞ্চলে চীনের মহাকাশ আধিপত্য অত্যন্ত বেশি। কারণ কি? তাদের নিজস্ব মহাকাশ স্টেশন হচ্ছে তিয়ানগং স্পেস স্টেশন। গগনযানের মাধ্যমে ভারত প্রমাণ করবে যে কৌশলগত এবং সামরিক দিক থেকেও মহাকাশ প্রযুক্তিতে ভারতবর্ষ চীনের থেকে কোনো অংশে কম বা পিছিয়ে নেই। মহাকাশের কূটনীতি ও চুক্তি কি, স্পেস ডিপ্লোমেসি কি? বর্তমানে ভূ রাজনীতিতে আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলো, বড় শক্তিধর দেশগুলি মহাকাশ গবেষণায় জোট বাঁধতে চাইছে ভারতের সঙ্গে। যেমন অস্ট্রেলিয়া ইতিপূর্বে ভারতের গগনযান মিশনকে ট্র্যাক করবার জন্য কক্কাস দ্বীপপুঞ্জে সাময়িক স্টেশন স্থাপনে সাহায্য করছে ভারতকে। ভারতের এর ফলে বিশ্বমঞ্চে নতুন নতুন ভূ রাজনৈতিক মিত্র তৈরি হবে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক আধিপত্য, যে দেশ মহাকাশে মানুষ পাঠাবার প্রযুক্তি নিয়ন্ত্রণ করে, আন্তর্জাতিক মহাকাশ বাণিজ্যে অর্থাৎ স্পেস যে কমার্স এবং ভবিষ্যতে স্পেস ট্যুরিজমে তাদের একচেটিয়া প্রভাব থাকে। ভারত সেই জায়গাটা অর্জন করে। ভারত কম খরচে বিশ্বস্ত প্রযুক্তি দেওয়ায় বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে। এখন স্যাটেলাইট উৎক্ষেপণ এবং গবেষণার জন্য ভারতের ওপর অন্যান্য অনেক দেশ প্রচুর নির্ভর করে এবং আরও করবে। তাই গগনযান মিশন তাই কেবল একটি রকেট উৎক্ষেপণই নয়, এটি বিশ্বমঞ্চে ভারতের স্ট্র্যাটেজিক স্বনির্ভরতা, স্ট্র্যাটেজিক অটোনমি এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মহা পরিকল্পনা। আশা করি গগনযান নিয়ে বিস্তারিত আপনাদের বোঝাতে পেরেছি। প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিবেদনটিকে লাইক এবং কমেন্টস করুন। ধন্যবাদ, নমস্কার।